আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সোহান পরীর ভালোবাসা গল্পটি। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। প্রথম দিকে একটু ফানি বা হালকা মনে হলেও শেষের দিকে রয়েছে গভীর রহস্য। গল্পটি শুরু করছি। সোহানা পরীর ভালোবাসা। আমার নাম ইমরান। পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক। রাত বিরাতে মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া করা আমার রোজকার কাজ হলেও সেদিনের রাতটা ছিল একেবারেই অন্যরকম। শরীরটা বেশ ম্যাজম্যাজ করছিল। ইচ্ছে ছিল ডিউটি শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কিন্তু বাদশাধল হসপিটালের কল। খুব জরুরি একটা লাশ পৌঁছে দিতে হবে তাদের বাড়িতে, কারণ সকালেই দাফন। অগত্যা চাবিটা হাতে নিয়ে স্টিয়ারিংয়ে বসলাম। শহর ছাড়িয়ে যখন নির্জন মহাসড়কে পড়লাম, তখন ঘড়িতে রাত 2টা। সামনেই একটা বিশাল পুরনো কবরস্থান। এলাকায় রটনা আছে এই কবরস্থানে নাকি অশরীরী আত্মা আর জিনের আনাগোনা। আমি এসব থোড়াই কেয়ার করি, কিন্তু শরীর খারাপ থাকায় মনটা একটু খুঁতখুঁত করছিল। স্পিড বাড়িয়ে জায়গাটা পার হওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই মনে হলো কেউ একজন সজোরে গাড়ির পেছনের দরজায় ধাক্কা দিল। বুকটা ধক করে উঠল, কিন্তু থামালে বিপদ, তাই আরও জোরে এক্সিলারেটর চাপলাম। কবরস্থান পার হয়ে প্রায় 1 কিলোমিটার দূরে আসতেই ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। মাঝরাতের রহস্যময় অতিথি। বিরক্তি আর ভয় মেশানো এক অনুভূতি নিয়ে গাড়ি থেকে নামলাম। খুটখাট করে ছোট একটা যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার যখন ড্রাইভিং সিটে বসলাম, ঠিক তখনই কানের কাছে এক জোড়া শীতল নিঃশ্বাসের শব্দ পেলাম। পেছনের আয়নায় তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটে সাদা ধবধবে পোশাক পরা এক তরুণী বসে আছে। তার রূপ যেমন মোহনীয় তেমনি ভয়ঙ্কর। তার চোখ দুটো যেন জল করছে। ভয় পাবেন না ইমরান সাহেব, মেয়েটি মিষ্টি কিন্তু ভারী গলায় বলল। আমি আমতা আমতা করে বললাম, আপনি কে? গাড়িতে উঠলেন কিভাবে? মেয়েটি হালকা হেসে বলল, আমি সোহানা। অনেক বছর ধরে এই রাস্তার মোড়ে আপনার জন্য অপেক্ষা করছি। আজ সুযোগ হলো আপনার সাথে একটু গল্প করার। গাড়ি চালান, থামবেন না। পথের বাধা ও অলৌকিক দৃশ্য। আমি ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাস্তাটা যেন আর শেষ হচ্ছে না। যতদূর চোখ যায় কুয়াশায় ঢাকা এক অনন্ত পথ। হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে কয়েকটা অতিকায় ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো দেখতে, কিন্তু উচ্চতায় প্রায় 10 ফুট। সোহানা শান্ত গলায় বলল, ওরা আমার পাহারাদার। আপনি যদি আমাকে ভালোবেসে এই সীমানা পার করে দিতে পারেন, তবেই আপনি প্রাণে বাঁচবেন। আর যদি ভয় পান, তবে এই অ্যাম্বুলেন্সই হবে আপনার শেষ ঠিকানা। হঠাৎ সামনের উইন্ডশিল্ডে ঝপঝপ করে রক্ত পড়তে শুরু করল, অথচ আকাশ পরিষ্কার। সোহানা আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। সে ফিসফিস করে বলল, ইমরান, আপনি কি জানেন আপনি যার লাশ নিয়ে যাচ্ছেন সে আসলে কে? আমি ভয়ে পেছনের স্ট্রেচারের দিকে তাকালাম। সাদা কাপড়ে ঢাকা লাশটা যেন নড়ে উঠল। সোহানা খিলখিল করে হেসে উঠে বলল, ওটা কোনো মানুষ নয় ইমরান, ওটা আমার ফেলে আসা অভিশপ্ত শরীর। আজ রাতে আপনি আমাকে আমার পুরনো ঠিকানায় নিয়ে যাচ্ছেন। রাস্তার দুধারে গাছগুলো সব হঠাৎ করে উল্টো হয়ে যেতে লাগল। বাতাসের শব্দে মনে হতে লাগলো হাজার হাজার মানুষ একসাথে আর্তনাদ করছে। আমি বুঝতে পারলাম আমি আর এই দুনিয়ায় নেই। সোহানা পরী আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার রহস্যময় এক জগতে, যেখান থেকে ফেরার পথ কারোরই জানা নেই। সোহানা পরী এবার তার ডানা দুটো একটু ঝাপটালো, আর সাথে সাথেই অ্যাম্বুলেন্সটা যেন শূন্যে ভাসতে শুরু করল। আমি ভয়ে চোখ বন্ধ করে স্টিয়ারিং ধরে চিৎকার করছি, আর সে আমার কানের কাছে এসে খিলখিল করে হাসছে। সোহানা বলল, ওমা, তুমি তো দেখছি ভারী ভীতু। আচ্ছা, আমি কি খুব দেখতে পচা যে আমাকে দেখে এভাবে চোখ বন্ধ করে আছো? তাকাও আমার দিকে। আমি এক চোখ খুলে তাকাতেই দেখি তার গায়ের রংটা হঠাৎ করে নীল হয়ে গেছে, আর নখগুলো লম্বা হয়ে স্টিয়ারিংয়ের ওপর এসে পড়ছে। আমি কুঁকড়ে গিয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে ছোট বোন সুমি অপেক্ষা করছে। সে আমার দিকে ঝুঁকে এসে বলল, সুমি? সে তো তোমার আপন বোন, কিন্তু আমি যে তোমার মনের বোন হতে চাই। চলো না, তোমাকে আমাদের পরীর দেশে নিয়ে যাই। ওখানে অ্যাম্বুলেন্স চালানো লাগবে না, তুমি মেঘের রথে করে ঘুরে বেড়াবে, আর খেতে দেব জ্যান্ত চাঁদের আলো। আমি ঘামতে ঘামতে বললাম, না না,
আমার ভাতের হোটেলই ভালো, চাঁদের আলো হজম হবে না। সোহানা এবার হুট করে তার চেহারা বদলে একদম ছোট বাচ্চার মতো হয়ে গেল। তারপর আমার গাল টিপে দিয়ে বলল, ইস, লাল হয়ে গেছো তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ভয় দেখাবো না, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর থেকে যখনই এই রাস্তা দিয়ে যাবে, আমার জন্য এক প্যাকেট চকোলেট রাস্তার মোড়ে রেখে যাবে। না হলে কিন্তু সোজা মেঘের রাজ্যে নিয়ে গিয়ে তোমাকে দিয়ে আমার বাগান পরিষ্কার করাবো, বুঝলে? বলেই সে আবার ভয়ঙ্করভাবে অট্টহাসি দিয়ে উঠল। বাতাসের ঝাপটায় গাড়ির কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম, এই সোহানা পরী যেমন সুন্দরী, তার চেয়েও বেশি খ্যাপাটে আর রহস্যময়ী। এরপর যে কি হতে চলেছে তা ভেবেই আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। ইমরান যখন তার দিকে তাকিয়ে আছি, সোহানা তখন তার ডানা দুটো আলতো করে ভাঁজ করল। বাতাসের সেই হাড় কাঁপানো গর্জন থেমে গিয়ে চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে সেই ভ্যাপসা গন্ধটা বদলে গিয়ে বুনো হাসনাহেনার তীব্র সুবাসে ভরে উঠল। সোহানা তার হাতের নখগুলো স্বাভাবিক করল, গায়ের নীলচে আভা বদলে গিয়ে দুধে আলতা গায়ের রং ফিরে এলো। তার চোখের মণি দুটো এখন আগুনের মতো নয়, বরং শান্ত দিঘির জলের মতো টলটলে। সে নিজের লম্বা চুলগুলো একটু ঠিক করে নিয়ে আমার দিকে আর চোখে তাকাল। পরীর রূপ আর আমার বিস্ময়। সে মুচকি হেসে বলল, কি ইমরান সাহেব, এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে তো মাছি ঢুকবে মুখে। কি দেখছেন এত? আমি তখনও ঘোরের মধ্যে তোতলামি করে বললাম, না মানে, আমি ভাবতেই পারিনি কোনো পরী এত মায়াবী হতে পারে। আপনার চোখের দিকে তাকালে মনে হয় যেন আকাশের সব তারা ওখানে লুকিয়ে আছে। সোহানা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি যেন রূপোর নুপুরের শব্দের মতো বাজল আমার কানে। সে বলল, এতক্ষণ তো আমাকে দুষ্টু আপু বলে ডাকছিলেন, এখন দেখি প্রশংসায় পঞ্চমুখ। আপনার এই ভয় পাওয়া মুখটা দেখার জন্যই একটু শয়তানি করছিলাম। আসলে একা একা এই নির্জন রাস্তায় থাকতে থাকতে মাঝে মাঝে একটু মজা করতে ইচ্ছে করে। জ্যান্ত রহস্যের শুরু। সে এবার একটু সিরিয়াস হয়ে আমার খুব কাছে এসে বসল। আমি স্পষ্ট অনুভব করলাম তার শরীর থেকে একটা অদ্ভুত শীতলতা বের হচ্ছে। সে তার নরম হাতটা আমার স্টিয়ারিং ধরা হাতের ওপর রাখল। আমি চমকে উঠলাম, কিন্তু হাত সরালাম না। সোহানা বলল, শোনো ইমরান, তোমাকে একটা সত্যি কথা বলি। এই যে লাশটা তুমি নিয়ে যাচ্ছ, একে খাওয়ার জন্য পেছনে যে জিনগুলো লেগেছিল তারা খুব খতরনাক। আমি না থাকলে আজ তুমি এই লাশ নিয়ে পৌঁছাতে পারতে না, কিন্তু আমি তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাব, কারণ তোমার মনে কোনো পাপ নেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের কাঁচটায় কেউ খামচি দেওয়ার শব্দ করল। সোহানা ভ্রু কুঁচকে পেছনে তাকাল। তার চোখের মণি এক পলকের জন্য আবার লাল হয়ে উঠল। সে রাগী গলায় বলে উঠল, খবরদার, আমার বন্ধুকে ডিস্টার্ব করবি না। সাথে সাথে পেছনের শব্দটা থেমে গেল। সে আবার আমার দিকে ফিরে দুষ্টুমি ভরা গলায় বলল, ভয় পেও না, ওরা শুধু একটু উঁকি দিচ্ছিল। আচ্ছা, তোমার বাড়িতে নাকি আম গাছ আছে? সেখান থেকে আমাকে আম পেড়ে দেবে? আমরা পরীরা কিন্তু খুব আম খেতে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, আপনি আমার বাড়ির আম গাছের খবর জানলেন কিভাবে? সোহানা চোখ টিপে দিয়ে বলল, আমি সবই জানি ইমরান। তোমার জানালার পাশে বসে রাতে যখন তুমি ঘুমাও, আমি তখন পাহারা দেই। এখন চুপচাপ গাড়ি চালাও, সামনে একটা কালভার্ট আসবে, ওখানে কিন্তু আবার তোমার হাত কাঁপলে চলবে না। তার কথাগুলো শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। এটা কি কেবল কল্পনা, নাকি সত্যি আমার জীবনের সাথে এক মায়াবী পরীর জীবন জড়িয়ে গেছে? আমি বুঝতে পারছি না, আমি কি তাকে ভয় পাবো নাকি ভালোবেসে ফেলব। সোহানা পরীর সেই মোহনীয় রূপ দেখে আমি যখন থমকে আছি, সে তখন হুট করে আমার কানের কাছে মুখ এনে ফুঁ দিল। বরফশীতল সেই বাতাসে আমার পুরো শরীর ঝিমঝিম করে উঠল। সে খিলখিল করে হেসে উঠে আমার শার্টের কলারটা ধরে একটু টান দিল। সোহানা বলল, কি হলো ইমরান সাহেব, ড্যাব ড্যাব করে কি দেখছেন? আমাকে কি কাঁচের পুতুল মনে হয় যে ভেঙে যাব? আমি আমতা আমতা করে বললাম, না মানে, আপনি এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। সে আমার কথা শুনে একটা দুষ্টু হাসি দিল। তারপর হুট করে হাত বাড়িয়ে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বেশি পাম দেবেন না তো? আচ্ছা, আপনার এই গাড়িটা তো খুব আস্তে চলে। আমি যদি একটু ধাক্কা দেই, তবে দেখবেন এটা বাতাসের বেগে উঠছে। ও একটা ধাক্কা। আমি আঁতকে উঠে বললাম, না না, দরকার নেই। আপনি ধাক্কা দিলে তো আমি আর এই দুনিয়ায় থাকব না।
সোহানা এবার আরও একটু দুষ্টুমি শুরু করল। সে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি ড্রাইভিং সিটে একা। ভয়ে আমার বুক দুরু দুরু করছে। হুট করে দেখি সে আমার ঠিক কোলের ওপর ছোট একটা বিড়ালের রূপ নিয়ে বসে আছে এবং মিউ মিউ করছে। আমি চমকে উঠতে যাব, তখনই সে আবার নিজের পরীর রূপে ফিরে এসে আমার কাঁধে মাথা রাখল। সে ফিসফিস করে বলল, ইমরান, আপনি কি জানেন আপনার পকেটে যে পার্সটা আছে ওখানে আপনার মায়ের একটা ছবি আছে না? আমি কিন্তু আপনার সব খবর রাখি। এমনকি আপনি যে কাল রাতে স্বপ্নে একটা লাল পরী দেখেছিলেন সেটাও আমি জানি। ওটা আসলে আমিই ছিলাম। আমি অবাক হয়ে বললাম, আপনি আমার স্বপ্নেও আসেন? সোহানা আমার গালে আলতো করে একটা চিমটি দিয়ে বলল, উহু, শুধু স্বপ্নে না, আমি সবসময় আপনার আশেপাশে থাকি। এখন চোখ বন্ধ করুন তো দেখি, আপনাকে একটা সারপ্রাইজ দেব। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করলাম। ভাবলাম হয়তো কোনো ভয়ঙ্কর কিছু দেখাবে, কিন্তু মুহূর্তের মধ্যে অনুভব করলাম আমার হাতে একটা গরম চায়ের কাপ। চোখ খুলে দেখি গভীর জঙ্গলের মাঝখানের এই রাস্তায় আমার হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা, যা এই মাঝরাতে পাওয়ার কথা কল্পনাও করা যায় না। সোহানা রহস্যময় চোখে তাকিয়ে বলল, চাটা খেয়ে নিন ইমরান, বড্ড ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। আর শুনুন, যদি এই চা খেয়ে আপনার ঘুম পায় তবে কিন্তু আমি স্টিয়ারিং ধরব। তখন যদি গাড়িটা কোনো পরীর দেশে গিয়ে থামে তবে আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু। তার এই অদ্ভুত আর মিষ্টি দুষ্টুমিগুলো আমাকে যেমন ভয় দেখাচ্ছিল তেমনি এক অজানা মোহে আবিষ্ট করে ফেলছিল। আমি বুঝতে পারলাম এই রাতটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় আর রহস্যময় রাত হতে চলেছে। এরপর কি হলো জানতে চান? সোহানা পরী এবার যেন আরও বেশি খ্যাপাটে হয়ে উঠল। সে আমার চায়ের কাপটা এক ফুঁ দিয়ে হাওয়া করে দিয়ে আমার একদম নাক বরাবর মুখ নিয়ে এল। তার চোখের মণি দুটো হঠাৎ করেই বিড়ালের মতো চিকচিক করে উঠল। সে আমার শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, আচ্ছা ইমরান, তুমি তো খুব সাহসী ড্রাইভার, তাই না? আচ্ছা বলতো, আমি যদি এখন তোমার এই স্টিয়ারিংটা অদৃশ্য করে দেই তবে তুমি গাড়িটা চালাবে কি দিয়ে? আমি কিছু বলার আগেই দেখি সত্যি সত্যি আমার হাতের নিচের স্টিয়ারিংটা হাওয়া হয়ে গেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, আরে আরে, করছেন কি? গাড়ি তো খাদে পড়ে যাবে। সোহানা হেসে কুটিপাটি হয়ে বলল, ভয় পেও না ভীতু লোক, আমি থাকতে গাড়ি খাদে পড়বে না। সে নিজের ডান হাতটা একটু নাড়ালো আর দেখলাম গাড়ির সামনের ড্যাশবোর্ডে একটা ছোট্ট মাটির পুতুল নাচছে। সে বলল, এখন থেকে ওই পুতুলটা যেভাবে নাচবে গাড়ি সেভাবেই চলবে, তুমি শুধু বসে বসে তামাশা দেখো। আমি দেখলাম গাড়িটা সত্যিই কোনো অদৃশ্য শক্তিতে এঁকে বেঁকে রাস্তার ওপর দিয়ে দৌড়াচ্ছে। সোহানা এবার আমার কানের কাছে এসে খুব নিচু স্বরে বলল, ইমরান, তোমার পকেটে একটা চকলেট আছে না? ওটা বের করো। আমি অবাক হয়ে পকেটে হাত দিয়ে দেখি সত্যি একটা ডেইরি মিল্ক, অথচ আমি জানতামই না ওটা ওখানে এল কোত্থেকে। সে ওটা ছিনিয়ে নিয়ে এক কামড় দিয়ে অর্ধেকটা আমার মুখের সামনে ধরে বলল, নাও, এটা খাও। এটা খেলে তুমি পরীদের ভাষা বুঝতে পারবে। আর যদি না খাও তবে এখনই তোমাকে ওই বড় বটগাছটার মগডালে বসিয়ে রেখে আসব, সারা রাত একা একা ভূতের সাথে আড্ডা দেবে। আমি কাঁপতে কাঁপতে চকলেটের টুকরোটা মুখে দিলাম। সোহানা আমার গালে একটা হালকা চড় মেরে বলল, লক্ষ্মী ছেলে, এখন বলো তো, তোমাকে যদি আমি বিয়ে করে আমাদের কুয়াশা রাজ্যে নিয়ে যাই তবে তোমার মা কি খুব রাগ করবেন? নাকি আমি তার জন্য জাদুর পিঠা পাঠিয়ে তাকে খুশি করে দেব? তার এই অদ্ভুত সব আবদার আর দুষ্টুমি দেখে আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না। একদিকে মৃত্যুর ভয় আর অন্যদিকে এক অপার্থিব পরীর মায়াবী সঙ্গ, সব মিলিয়ে সেই রাতটা যেন আমার জীবনের কোনো এক রূপকথার পাতা হয়ে উঠছিল। সোহানা আবার আর চোখে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শোনো ড্রাইভার সাহেব, সামনে কিন্তু একটা কাল কাল ছায়া দাঁড়িয়ে আছে। ওটা কিন্তু জিন নয়, ওটা তোমার ভয়ের প্রতিচ্ছবি। চোখ বন্ধ করো না যেন। সোহানা পরী এবার যেন আরও এক ধাপ এগিয়ে এল। সে হঠাৎ করে আমার একদম পাশ ঘেঁষে বসে আমার বাম হাতটা ধরল। আমি খেয়াল করলাম তার স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠছে, কিন্তু অদ্ভুত এক শান্তিও লাগছে। সোহানা মুচকি হেসে বলল, ইমরান, তুমি তো খুব ভালো ড্রাইভ করো, কিন্তু তুমি কি জানো, তোমার এই অ্যাম্বুলেন্সের তেল ফুরিয়ে গেছে সেই 10 মাইল আগেই। আমি আঁতকে উঠে ফুয়েল মিটারের দিকে তাকালাম। দেখলাম আসলেই কাঁটা একদম শূন্যে পড়ে আছে। আমি চিৎকার করে বললাম, সর্বনাশ, এখন তো গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। এই নির্জনে আমি এখন তেল পাবো কই? সোহানা খিলখিল করে হেসে উঠল।
সে আমার চিবুকটা ছুঁয়ে দিয়ে বলল, পাগল ছেলে, তেল দিয়ে কি আর পরীর গাড়ি চলে? আমি তোমার এই গাড়িতে আমার জাদুর পাউডার ছিটিয়ে দিয়েছি। এখন এই গাড়ি চলবে তোমার হৃদস্পন্দনের গতিতে। তুমি যত বেশি আমাকে দেখে ভয় পাবে, গাড়ি তত জোরে চলবে। আর যদি আমাকে ভালোবেসে ফেলো, তবে গাড়িটা মেঘের মতো ভাসতে থাকবে। বলেই সে তার ডান হাতের আঙুল দিয়ে আমার বুকে একটা ছোট টোকা দিল। সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরের লাল বাতিগুলো নিভে গিয়ে নীল আর বেগুনি রঙের এক মায়াবী আলোয় ভরে গেল। সোহানা এবার তার একটা ডানা দিয়ে আমাকে আড়াল করে ধরল। সে দুষ্টুমি ভরা গলায় বলল, আচ্ছা ইমরান, তোমাকে একটা ধাঁধা ধরি। বলো তো, কোন জিনিসটা আমার কাছে আছে কিন্তু তোমার কাছে নেই, আবার তুমি চাইলেও সেটা কখনো কিনতে পারবে না? আমি মাথা চুলকে বললাম, আপনার ডানা। সোহানা নাক কুঁচকে বলল, উহু, ওটা তো সবাই জানে। উত্তরটা হলো আমার অমরত্ব। কিন্তু আমি যদি চাই, তোমাকে একটা চুমু দিয়ে চিরদিনের জন্য আমাদের পরীর দেশের রাজপুত্র বানিয়ে নিতে পারি। কি বলো, যাবে নাকি আমার সাথে? নাকি ওই মরা মানুষের লাশ নিয়ে সারা জীবন এই ভাঙা রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে? আমি কোনো জবাব দেওয়ার আগেই সে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি ডানে বামে তাকাচ্ছি, এমন সময় দেখি সে উইন্ডশিল্ডের বাইরে, অর্থাৎ গাড়ির বনেটের ওপর বসে আছে। সে উল্টো হয়ে ঝুলে আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটল আর বলল, হেই ড্রাইভার, সামনে তাকাও, একটা বড় গর্ত আসছে। চোখ বন্ধ করলে কিন্তু আমি তোমাকে গর্তের ভেতরে ফেলে দিয়ে নিজে উড়ে পালাবো। তার এই অনবরত খুনসুটি আর ভয় দেখানোর খেলায় আমি যেন এক ঘোরের মধ্যে পড়ে গেলাম। একদিকে তার ঐশ্বরিক সৌন্দর্য আর অন্যদিকে তার এই চঞ্চল দুষ্টুমি। আমি বুঝতে পারলাম না সোহানা আমার বন্ধু নাকি অন্য কিছু। সে আবার জানলা দিয়ে মাথা গলিয়ে দিয়ে বলল, ইমরান শোনো, ওই লাশটা কিন্তু এখন হাসছে। বিশ্বাস না হলে আয়নায় চেয়ে দেখো। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকাতেই দেখি চলবে। গন্তব্যস্থলে পৌঁছানোর পর লাশের লোকজনের কাছে লাশটা বুঝিয়ে দিয়ে আমি যখন হাঁফ ছেড়ে বাঁচলাম, তখন সোহানা পরীকে আর কোথাও দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম হয়তো আমাকে তার সীমানায় পৌঁছে দিয়েই সে উধাও হয়ে গেছে। কিন্তু আমার দুষ্টুমি তখন সবে শুরু। আমি একা অ্যাম্বুলেন্সে ফিরে আসতেই দেখলাম ড্রাইভিং সিটে একটা চিরকুট পড়ে আছে, তাতে লেখা, ভালো থেকো ভীতু ড্রাইভার। আমি মনে মনে হাসলাম। গাড়ি স্টার্ট দিয়ে ফেরার পথে সেই নির্জন রাস্তার মোড়ে আসতেই, যেখানে প্রথমবার ইঞ্জিন বন্ধ হয়েছিল, সেখানে গিয়ে আমি গাড়ি থামালাম। চারপাশ একদম নিঝুম। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে জোরে চেঁচিয়ে বললাম, এই যে সোহানা পরী, তুমি তো বলেছিলে আমি সাহসী হলে আমাকে তোমার রাজ্যের রাজপুত্র বানাবে। এখন কই তুমি? নাকি ভয়ে আমগাছে লুকিয়ে আছো? হঠাৎ বনের ভেতর থেকে এক দমকা হাওয়া ধেয়ে এল। আমি আবার বললাম, আর শোনো, ওই যে বললে না আমার পকেটে চকলেট আছে, ওটা তো আমিই রেখেছিলাম তোমার জন্য। তুমি জাদুর ভয় দেখালে তাই কিছু বলিনি। আসলে তুমিই আমার বুদ্ধির কাছে হেরে গেছো। কথাটা বলেই আমি জোরে হাসতে লাগলাম। কিন্তু মুহূর্তের মধ্যে দেখি গাড়ির পেছনের সিট থেকে সোহানার সেই খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। আয়নায় তাকাতেই দেখি সে সেখানে বসে আমার দিকে তাকিয়ে চোখ টিপছে। সোহানা বলল, ও তাই নাকি? এতই বুদ্ধি তোমার? তবে দেখো তো তোমার পকেটে এখন কি আছে। আমি পকেটে হাত দিতেই দেখি চকলেট নয়, এক মুঠো জ্যান্ত জোনাকি পোকা। আমি চমকে হাত সরাতেই জোনাকিগুলো সারা অ্যাম্বুলেন্সের ভেতর উড়ে বেড়াতে লাগলো। আর সোহানা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তো যাচ্ছি, কিন্তু এই জোনাকিগুলো তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। আর শোনো, পরের বার আসার সময় কিন্তু আমার জন্য আসল চকোলেট এনো, জোনাকি দিয়ে কিন্তু পেট ভরে না। বলেই সে আমার গালে একটা জোরে চিমটি দিয়ে জানলা দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। যাওয়ার সময় তার শাড়ির আঁচলটা একবার আমার চোখে মুখে ঝাপটা দিয়ে গেল, আর পুরো অ্যাম্বুলেন্সটা অদ্ভুত এক মায়াবী সুগন্ধে ভরে রইল। আমি হাসি মুখে গাড়ি চালাতে শুরু করলাম। ভয় তো অনেক আগেই কেটে গেছে, এখন শুধু মনে হচ্ছে মাঝে মাঝে এমন ভৌতিক আর মিষ্টি রহস্য জীবনে থাকা মন্দ নয়। ফেরার পথে আমার দুষ্টুমি দেখে সোহানা মনে হয় বেশ মজাই পেল। আমি গাড়ি চালাচ্ছি আর গুনগুন করে গান গাইছি। এমন সময় হঠাৎ মনে হলো অ্যাম্বুলেন্সের ছাদের ওপর কে যেন সজোরে তবলার মতো বাজাচ্ছে। আমি ব্রেক কষে গাড়ি থামালাম। নিচে নেমে দেখি সোহানা পরী অ্যাম্বুলেন্সের ছাদের ওপর পা ঝুলিয়ে বসে আছে। তার হাতে একটা বিশাল বড় জাম্বুরা।
সে ওটা ওপর থেকে আমার দিকে তাকিয়ে বলল, কি ইমরান সাহেব, খুব তো ভাব মারছিলে যে আমি তোমার বুদ্ধির কাছে হেরে গেছি। এই নাও তোমার উপহার। বলেই সে জাম্বুরাটা নিচে ফেলল, কিন্তু সেটা মাটিতে পড়ার আগেই একটা সুন্দর রেশমি রুমাল হয়ে আমার হাতে এসে পড়ল। আমি রুমালটা শুঁকে দেখলাম, ওরে বাস, কি দারুণ ঘ্রাণ। আমি বললাম, রুমাল তো দিলেন, এখন আমাকে নিচে নামাবেন কিভাবে? আপনি তো আকাশে ভাসছেন, আমি তো আর উড়তে পারি না। সোহানা নিচে নেমে এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে তখন দুষ্টুমির ঝিলিক। সে বলল, আচ্ছা, তুমি কি চাও আমি তোমার সাথে সবসময় থাকি? তবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। আমি উৎসুক হয়ে বললাম, কি কাজ? পাহাড় কাটা নাকি সমুদ্র সেঁচা? সে আমার নাকটা টেনে দিয়ে বলল, না না, অত খাটুনি তোমাকে দিয়ে হবে না। তুমি শুধু যখনই মন খারাপ করবে এই রুমালটা চোখের ওপর রাখবে। দেখবে আমি তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু সাবধান, যদি কোনোদিন আমাকে ভুলে অন্য কোনো মেয়ের কথা ভাবো, তবে ওই রুমালটা কিন্তু আস্ত একটা অজগর সাপ হয়ে তোমাকে পেঁচিয়ে ধরবে। রাজি? আমি ঢোক গিলে বললাম, বাপরে, এ তো দেখি প্রেমের চেয়েও বিপদ বেশি। আচ্ছা রাজি, আপনার এই মিষ্টি শাসনের হাত থেকে কে বাঁচতে চায়? সোহানা এবার এক অদ্ভুত কাণ্ড করল। সে আমার অ্যাম্বুলেন্সের সামনের গ্লাসে তার নখ দিয়ে ছোট্ট করে লিখে দিল, সোহানা প্লাস ইমরান। লেখাটা সোনার মতো উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল। সে বলল, এখন থেকে এই গাড়ি আর কেউ কোনোদিন আটকাতে পারবে না, কোনো জিন ভূত তোমার ধারে কাছে ঘেঁষবে না। আর হ্যাঁ, বাড়ি গিয়ে আয়নায় নিজের চেহারাটা দেখো তো একবার। বলেই সে একটা ঝোড়ো হাওয়ার সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। আমি তড়িঘড়ি করে গাড়ির লুকিং গ্লাসে তাকালাম। এ কি? আমার কপালে একটা নীল রঙের ছোট্ট তারার মতো টিপ জ্বলজ্বল করছে। আমি হাসলাম আর ভাবলাম, এ এক আজব পরীর সাথে পাল্লা দেওয়া, যে একদিকে ভয় দেখায় আবার অন্যদিকে জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা দিয়ে যায়। আমি জানি এই রহস্যের শেষ এখানেই নয়, এটা তো কেবল এক অলৌকিক বন্ধুত্বের শুরু। গল্পটা এখানেই শেষ করছি। কেমন? রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। আকাশে শুকতারাটা কেবল ফুটেছে। আমি গাড়ি থামিয়ে সেই মায়াবী নীল রুমালটা চোখে রাখতেই অনুভব করলাম, আশেপাশে বাতাসের গতি একদম থেমে গেছে। সুগন্ধি হাসনাহেনার তীব্র আবেশে চারপাশ ম ম করছে। চোখ খুলতেই দেখি সোহানা আমার একদম সামনে দাঁড়িয়ে। তার চোখে আজ সেই দুষ্টুমি নেই, বরং আছে এক গভীর মায়া। কুয়াশার চাদরে ঢাকা সেই নির্জন প্রান্তরে আমরা দুজন একদম একা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তার সেই ঐশ্বরিক রূপ আর ভালোবাসার টানে আমি যেন এক ঘোরলাগা মোহে আচ্ছন্ন হয়ে পড়লাম। ভালোবাসার আলতো ছোঁয়া। সোহানা এগিয়ে এসে আলতো করে আমার হাত দুটো ধরল। তার স্পর্শে আজ আর সেই বরফশীতল ভাব নেই, বরং এক অদ্ভুত ওম। সে আবেগঘন গলায় বলল, ইমরান, আমি পরীদের দেশের রাজকুমারী হয়েও কোনোদিন ভাবিনি এক সাধারণ মানুষের মায়ায় এভাবে আটকে যাব। তোমার ওই সহজ সরল মন আর আমার প্রতি তোমার এই নিঃস্বার্থ টান আমাকে আমার জগৎ ভুলিয়ে দিয়েছে। আমি তোমার মায়ায় একদম হাবুডুবু খাচ্ছি। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি তার দিকে এক পা এগিয়ে গেলাম। আমার সারা শরীর কাঁপছে, কিন্তু মনে আজ এক অদ্ভুত সাহস। আমি সোহানার সেই চিকন কোমরে আমার দুই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তাকে একদম নিজের বুকের কাছাকাছি টেনে আনলাম। আমাদের মাঝে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। হৃদয়ের গভীর আলাপ। আমি সোহানার চোখের দিকে তাকিয়ে গভীর আবেগে বললাম, সোহানা, আমি জানি তুমি এই পৃথিবীর কেউ নও। আমি জানি আমাদের এই গল্পটা হয়তো অন্যরকম হতে পারত, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া এখন আমার প্রতিটি মুহূর্ত বিষাদময় লাগে। তুমি যখন আমার পাশে থাকো না, তখন মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, সোহানা। সোহানা আমার কথা শুনে লাজুক হাসল। সে তার 2 হাত আমার গলার চারপাশে পেঁচিয়ে ধরল। তার মাথাটা আমার কাঁধে রেখে ফিসফিস করে বলল, জানো ইমরান, আমাদের পরীদের দেশে সময় স্থির থাকে, কিন্তু তোমার সাথে কাটানো এই কয়েকটা ঘন্টা আমার কাছে 1000 বছরের শ্রেষ্ঠ সময়। আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তোমার ওই ভালোবাসার বাঁধন আমাকে আজন্ম ঋণী করে দিল। কুয়াশার মাঝে আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলাম। চারদিকের গাছপালাগুলো যেন আমাদের এই ভালোবাসার সাক্ষী দিচ্ছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল না যে আমি কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার আর সে কোনো অলৌকিক পরী। মনে হচ্ছিল আমরা কেবল দুজন প্রেমিক প্রেমিকা,
যারা একে অপরের হৃদস্পন্দন অনুভব করছি। সোহানা হঠাৎ আমার কপালে তার শীতল ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এখন থেকে তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি থাকব ইমরান। এই ভালোবাসা আজন্মের, এই ভালোবাসা অবিনশ্বর। সোহানা আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়ে রইল কিছুক্ষণ। বনের নির্জনতা আর রাতের নিস্তব্ধতা যেন আমাদের এই মুহূর্তটাকে এক মায়াবী ফ্রেমে বন্দি করে ফেলেছে। আমি তার চুলের সুবাস নিচ্ছিলাম, যা কোনো পার্থিব পারফিউমের মতো নয়, বরং অনেকটা ভেজা মাটি আর পাহাড়ি ফুলের সংমিশ্রণ। আমি তাকে আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বললাম, সোহানা, তুমি তো চাইলে যে কোনো রাজপুত্রের পাশে থাকতে পারতে, তবে এই সামান্য একজন অ্যাম্বুলেন্স চালকের প্রেমে কেন পড়লে? সোহানা আমার বুক থেকে মাথা তুলে আমার চোখের দিকে তাকাল। তার চোখে তখন ভালোবাসার এক গভীর সমুদ্র। সে আমার গালে হাত রেখে আলতো করে বলল, রাজপুত্ররা রাজপ্রাসাদ দিতে পারে ইমরান, কিন্তু তোমার মতো এমন আগলে রাখার ক্ষমতা সবার থাকে না। তুমি যখন ভয় পেয়েও আমাকে বাঁচানোর চেষ্টা করছিলে, তখন আমি বুঝেছিলাম আমার জাদুর চেয়েও তোমার এই সরল ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। হঠাৎ সোহানা একটু দুশ্চিভরা হাসল। সে আমার কলারটা ধরে নিজের দিকে একটু টেনে এনে বলল, আচ্ছা, এখন তো তুমি আমার হয়ে গেলে, তার মানে এখন থেকে তুমি যা খাবে তার অর্ধেক কিন্তু আমাকে দিতে হবে। আর শোনো, মাঝরাতে যখন আমি তোমার জানালার বাইরে এসে শীষ দেব, তখন কিন্তু সব কাজ ফেলে আমার সাথে মেঘের ওপর হাঁটতে যেতে হবে। পারবে তো? আমি তার কপালে কপাল ঠেকিয়ে বললাম, তোমার জন্য আমি মাঝরাত কেন, সারা জীবন জেগে থাকতে রাজি, শুধু তুমি এভাবেই আমার পাশে থেকো। ঠিক সেই মুহূর্তে চারপাশটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। সোহানার ডানা দুটো আবার দৃশ্যমান হলো, তবে এবার সেগুলো থেকে আতশবাজির মতো সোনালি আলো ঠিকরে বের হচ্ছে। সে আমার হাত ধরে বলল, চলো ইমরান, আজ তোমাকে এই পৃথিবীর বাইরের এক দৃশ্য দেখাই। এই অ্যাম্বুলেন্সটা আজ রাস্তায় চলবে না, আজ এটা উড়বে আমার ভালোবাসার ডানায় ভর করে। সে আমার হাত ছাড়ল না। আমি ড্রাইভ করতে করতে অনুভব করলাম গাড়ির চাকাগুলো মাটি ছেড়ে ওপরে উঠে যাচ্ছে। নিচে ছোট হয়ে আসছে শহর, জঙ্গল আর সেই রহস্যময় কবরস্থান। মেঘের ভেতর দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে যেতে লাগল। সোহানা আমার পাশে বসে আমার হাতটা শক্ত করে ধরে রাখল আর গান ধরল এক অপার্থিব সুরে। আমি বুঝলাম আমাদের এই ভালোবাসা কোনো সাধারণ গল্প নয়, এটা হলো দুই ভিন্ন জগতের এক অসাধ্য মিলন, যা এই নীল আকাশের নিচে অমর হয়ে থাকবে। গল্পটা আমরা যখন মেঘের ওপর দিয়ে ভাসছি বলে মনে হচ্ছিল, ঠিক তখনই হুট করে একটা প্রচণ্ড ঝাঁকুনি খেলাম। আমার কানের কাছে সোহানার সেই মিষ্টি কণ্ঠস্বরটা হঠাৎ করেই কেমন যেন যান্ত্রিক আর কর্কশ শোনাতে লাগল। সে আমার হাতটা শক্ত করে ধরেছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার হাতটা বরফের চেয়েও বেশি ঠান্ডা, ঠিক একটা লাশের হাতের মতো। আমি পাশ ফিরে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। সোহানার সেই রূপসী চেহারাটা যেন মোমের মতো গলে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, ইমরান, তুমি কি আসলেই ভাবলে এক পরীর সাথে মানুষের ভালোবাসা সম্ভব, নাকি তুমি নিজেই এই মায়ার জালে নিজেকে বন্দি করে ফেলেছ? হঠাৎ একটা বিকট শব্দে আমার তন্দ্রা ভাঙল। আমি তাকিয়ে দেখি আমি মেঘের ওপর নেই। আমার অ্যাম্বুলেন্সটা সেই পুরনো কবরস্থানের ঠিক মাঝখানে একটা বড় বটগাছের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে আছে। ইঞ্জিনের বনবন শব্দ হচ্ছে, আর হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে চারপাশ কুয়াশায় সাদা হয়ে আছে। বাস্তবধর্মী গা শিউরানো সত্য। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমি একা নই। পেছনের স্ট্রেচার থেকে কাপড়টা সরানো, আর সেখানে কেউ নেই। আমি ঘামতে ঘামতে সিট থেকে নামলাম। হঠাৎ খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খোলা। মাটির ওপর ধবধবে সাদা পায়ের ছাপ, যা বনের ভেতরে চলে গেছে। আমার পকেটে হাত দিতেই সেই নীল রুমালটা পেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম রুমালটা নীল নয়, ওটা আসলে একটা পুরনো কাফনের কাপড়ের টুকরো। তাতে রক্ত দিয়ে লেখা, সোহানা। ঠিক তখন আমার মোবাইলে একটা মেসেজ এলো, হসপিটালের বড় ডাক্তার বাবু পাঠিয়েছেন। মেসেজটা পড়ে আমার হাত পা অবশ হয়ে এল। তাতে লেখা, ইমরান, তুমি যে লাশটা নিয়ে গিয়েছিলে তার নাম ছিল সোহানা। আজ থেকে 10 বছর আগে ঠিক এই রাস্তাতেই এক অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সে মারা গিয়েছিল। আজ তার মৃত্যুবার্ষিকী ছিল, তাই হয়তো তার অতৃপ্ত আত্মা তোমাকে দিয়ে তার শেষ গন্তব্যে পৌঁছাতে চেয়েছিল। অন্ধকারের হাতছানি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। তাহলে এতক্ষণ আমি কার সাথে প্রেম করছিলাম? কার কোমরে হাত দিয়ে ভালোবাসার শপথ নিয়েছিলাম? হঠাৎ বনের ভেতর থেকে সেই পরিচিত খিলখিল হাসির শব্দ ভেসে এল। তবে এবার সেটা কোনো পরীর মিষ্টি হাসি নয়, সেটা ছিল এক অতৃপ্ত আত্মার পৈশাচিক উল্লাস।
গাছের আড়াল থেকে একটা ছায়া বেরিয়ে এল। তার পরনে সেই সাদা পোশাক, কিন্তু চেহারাটা বীভৎসভাবে থেঁতলে যাওয়া। সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ইমরান, ভালোবাসার কথা তো দিয়েছিলে, এখন চলো আমার সাথে। আমার কবরের ভেতর জায়গাটা খুব অন্ধকার, একা থাকতে বড্ড ভয় লাগে। আমি বুঝতে পারলাম, রাত 24-এর সেই গল্পগুলোর মতো আমি এখন এক জীবন্ত বাস্তব রহস্যের মুখোমুখি। আমার চারপাশের জগৎটা যেন এক নিমিষেই বদলে গেল। পালানোর কোনো পথ নেই, কারণ সোহানা নামের সেই মায়াবী ছায়াটি এখন আমার ছায়ার সাথেই মিশে গেছে। বাস্তব আর অতিপ্রাকৃতের এই মিশেল কি আপনাকে ভয় পাইয়ে দিল? আমি যখন ভয়ে কুঁকড়ে গিয়ে আমতা আমতা করছি, তখনই সোহানা খিলখিল করে হাসতে হাসতে আমার কাঁধে একটা চাপড় দিল। তার সেই বীভৎস চেহারাটা মুহূর্তেই ভোজবাজির মতো মিলিয়ে গেল। আবার ফিরে এল সেই দুধে আলতা গায়ের রং, সেই মায়াবী চোখ আর ডানা ঝাপটানোর মিষ্টি শব্দ। সোহানা হাসতে হাসতে বলল, ওরে আমার সাহসী ড্রাইভার রে, ভয় পেয়ে তো দেখি একদম শেষ। কেমন লাগলো আমার জাদু? তোমার বস হয়ে ফোনটা কিন্তু আমিই করেছিলাম। দেখলে তো পরীরা কত সুন্দর করে গলা নকল করতে পারে। আমি এক দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচলাম। কপাল থেকে ঘাম মুছে বললাম, উফ, তুমি তো আমার হার্ট ফেল করিয়ে দিতে চেয়েছিলে। এসব কী ধরনের রসিকতা? ভালোবাসার স্বীকারোক্তি। সোহানা এবার আমার একদম কাছে চলে এল। তার সেই হাসিতে ছিল এক অদ্ভুত মায়া, যা দেখলে সব রাগ পানি হয়ে যায়। সে আলতো করে আমার গালটা ছুঁয়ে দিয়ে আদুরে গলায় বলল, বাবুটা তো খুব ভয় পেয়েছে, তাই না? আসলে আমি কোনো সাধারণ মেয়ে নই, আর ওই লাশটাও কোনো মানুষ ছিল না। ওটা ছিল একটা গাছের গুঁড়ি, যাকে আমি জাদুর সাহায্যে লাশের মতো বানিয়েছিলাম। সে একটু থেমে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, আমি আসলে ওই বিশাল তেঁতুল গাছটায় থাকি। অনেকদিন ধরেই দেখছিলাম এক রাজপুত্রের মতো দেখতে ছেলে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়। তোমাকে দেখে আমার মনে হলো এই ছেলেটার পাশে একটু বসা দরকার, ওর সাথে দুটো কথা বলা দরকার। কিন্তু সেদিন দেখলাম কিছু দুষ্টু জিন তোমার পিছু নিয়েছে, তাই তোমাকে বাঁচানোর জন্যই আমি এই নাটকের আয়োজন করেছিলাম। মায়াবী আলিঙ্গন। সোহানার কথায় আমার চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল। সে তো আমাকে ভয় দেখাতে চায়নি, বরং আড়াল থেকে আমাকে রক্ষা করেছে। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সোহানা হঠাৎ তার দুই হাত বাড়িয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীরের সেই পাগল করা সুবাসে আমার বুকটা ভরে গেল। সে আমার বুকের ওপর মাথা রেখে ফিসফিস করে বলল, এখনও কি রাগ করে থাকবে? আমি তো তোমার মায়ায় পড়ে গেছি ইমরান। ওই তেঁতুল গাছে একা থাকতে এখন আর একদম ভালো লাগে না। তুমি কি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার জন্য একটু দাঁড়াবে? আমিও তাকে দুই হাত দিয়ে পরম মমতায় জড়িয়ে ধরলাম। তার কোমরটা শক্ত করে ধরে তাকে আরও কাছে টেনে নিয়ে বললাম, আমি তো আগে থেকেই তোমার প্রেমে পড়েছি সোহানা। এখন তো মনে হচ্ছে ওই তেঁতুল গাছটাই আমার আসল ঠিকানা হয়ে যাবে। তোমার এই দুষ্টুমি আর মায়া ছাড়া আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। রাতের সেই অন্ধকার রাস্তাটা এখন আর আমার কাছে ভয়ের মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এই নির্জনতা যেন আমাদের দুজনকে এক করার জন্যই সৃষ্টি হয়েছে। সোহানা আমার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল, আর আমি বুঝতে পারলাম, মানুষের পৃথিবীতে বাস করেও আমি এখন এক পরীর রাজপুত্র। আমাদের ভালোবাসা যখন গভীর থেকে গভীরতর হচ্ছে, ঠিক তখনই প্রকৃতির শান্ত রূপটা হঠাৎ বদলে গেল। সোহানার কোল ঘেঁষে দাঁড়িয়ে আমি যখন ওর চুলের সুবাসে বিভোর, তখন হুট করে চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। বনের ঝিঁঝি পোকার ডাক মুহূর্তেই বন্ধ হয়ে গেল, আর একটা পচা চামড়ার উৎকট গন্ধ নাকে এল। সোহানা হঠাৎ আমার কোল থেকে সরে গিয়ে সোজা হয়ে দাঁড়াল। ওর মায়াবী চোখ দুটো এবার সতর্ক হয়ে চারপাশটা দেখতে লাগল। ও ফিসফিস করে বলল, ইমরান, ওরা এসে গেছে। কালজিনের আক্রমণ। আমি অবাক হয়ে বললাম, কারা এসে গেছে সোহানা? উত্তরটা আমি নিজেই পেয়ে গেলাম। তেঁতুল গাছটার চারপাশ দিয়ে কুচকুচে কালো রঙের ধোঁয়ার মতো কয়েকটা ছায়া বেরিয়ে এল। এক একটার উচ্চতা প্রায় 15 ফুট, আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। সোহানা আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, এরা হলো কালজিন। এরা সহ্য করতে পারছে না যে এক পরী কেন একজন মানুষকে ভালোবাসবে। এরা আমাদের এই মিলন ভেঙে দিতে চায়। হঠাৎ একটা জিন বিকট শব্দে গর্জন করে উঠল। ওর গর্জনে মাটির ধুলোবালু ঝড়ের মতো উড়তে লাগল। জিনটা কর্কশ গলায় বলল, সোহানা, তুই আমাদের জাতির নিয়ম ভেঙেছিস। এই সাধারণ মানুষের জন্য তুই তোর রাজপ্রাসাদ ছেড়ে এই তুচ্ছ তেঁতুল গাছে থাকিস।
আজ এই ছেলের রক্ত দিয়ে আমরা এই জঙ্গল লাল করে দেব। সোহানার রুদ্র রূপ। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সোহানা আমার হাতটা শক্ত করে ধরল। ও আমার দিকে ফিরে বলল, ইমরান, আমার পিঠের ওপর হাত রাখো। ভয় পেও না, আমার ভালোবাসার শক্তি আজ এই অশুভ শক্তিকে হারাবে। আমি ওর পিঠে হাত রাখতেই এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ আমার সারা শরীরে খেলে গেল। সোহানার ডানা দুটো হঠাৎ বিশাল হয়ে গেল, আর সেখান থেকে আগুনের হলকার মতো নীল আলো বের হতে লাগল। ও বাতাসে ভেসে উঠে চিৎকার করে বলল, খবরদার, আমার ভালোবাসার ওপর নজর দিবি না। ওকে ছোঁয়ার আগে তোদেরকে আমার আগুনের মোকাবিলা করতে হবে। এক অসম যুদ্ধ। একটা কালো ছায়া থাবা বাড়িয়ে আমার দিকে ধেয়ে এল। সোহানা চোখের পলকে ওর হাত থেকে নীল রঙের একটা আলোর বল ছুঁড়ে দিল। আলোর বলটা জিনের গায়ে লাগতেই ওটা আর্তনাদ করে ধোঁয়ায় মিশে গেল। কিন্তু বিপদ কাটল না, কারণ আরও 10-12টা কালজিন আমাদের ঘিরে ফেলল। সোহানা আমার কানের কাছে এসে বলল, ইমরান, দ্রুত অ্যাম্বুলেন্সে গিয়ে বসো। আমি ওদের আটকে দিচ্ছি। তুমি এখান থেকে 1 ইঞ্চিও নড়বে না। আমি জাদুর দেয়াল দিয়ে গাড়িটা ঘিরে দিচ্ছি। আমি গাড়িতে গিয়ে বসলাম। বাইরে থেকে দেখলাম এক অলৌকিক যুদ্ধ। একদিকে সোহানা একা লড়াই করছে, আর অন্যদিকে 10টা ভয়ঙ্কর দানব। সোহানার শরীর থেকে রক্তবর্ণের তেজ বের হচ্ছে। ও যেন আজ রণচণ্ডী হয়ে উঠেছে শুধু আমাকে বাঁচানোর জন্য। হঠাৎ একটা দানব সুযোগ বুঝে সোহানার একটা ডানায় থাবা মারল। সোহানা ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। গাড়ি থেকে নেমে চিৎকার করে উঠলাম, সোহানা, আমি আসছি। আমি জানতাম না একজন সাধারণ মানুষ হয়ে আমি কি করতে পারি, কিন্তু ভালোবাসার টানে আমি সেই আগুনের বলয় ভেঙে ওর দিকে দৌড় দিলাম। চলবে। বিপদ তো চরমে। ইমরান কি পারবে সোহানাকে বাঁচাতে, নাকি কালজিনরা ওদের আলাদা করে দেবে?
ইমরান যখন সোহানার দিকে দৌড়ে গেল তখন তার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু প্রিয়তমাকে হারানোর এক তীব্র যন্ত্রণা। সোহানা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার একটা ডানা তখন নিস্তেজ হয়ে আছে। ইমরান কাছে গিয়েই সোহানাকে পাজা কোলে তুলে নিল। হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। এক সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার স্পর্শে সোহানার শরীরের সেই নীল আলো যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠল। ইমরানের আলিঙ্গন আর সোহানার জাদুর মিলনে এক প্রচণ্ড বিস্ফোরণ হল, আর মুহূর্তেই সেই কালজিনগুলো ছাই হয়ে বাতাসে মিশে গেল। চারপাশ আবার শান্ত হয়ে এল। ভালোবাসার নিবিড় ছোঁয়া। বিপদ কেটে গেছে। সোহানা এখন ইমরানের বাহুবন্দী। তার চোখে জল, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। ইমরান তাকে খুব সাবধানে একটা ঘাসের ওপর বসাল। চাঁদের আলো তখন সরাসরি সোহানার মায়াবী মুখের ওপর এসে পড়েছে। ইমরান সোহানার মুখটা দুই হাতের তালুতে আলতো করে ধরে খুব আবেগী গলায় বলল, পাগলি মেয়ে, এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলার কি দরকার ছিল? তুমি যদি মরে যেতে তবে আমি কাকে নিয়ে বাঁচতাম? সোহানা লাজুক হেসে ইমরানের চোখের দিকে তাকাল। সে তার নরম হাত দুটো ইমরানের গলার চারপাশে পেঁচিয়ে ধরল। ইমরানের গায়ের সাথে লেপ্টে গিয়ে ফিসফিস করে বলল, তুমি থাকতে আমার কিছু হবে না ইমরান। তোমার ভালোবাসার উত্তাপ আমাকে আবার নতুন জীবন দিয়েছে। ইমরান সোহানার কপালে আলতো করে একটা চুমু খেল। সোহানা চোখ বন্ধ করে সেই আদরটুকু অনুভব করল। ইমরানের এক হাত সোহানার চিবুক ছুঁয়েছিল, অন্য হাত দিয়ে সে সোহানার কোমর জড়িয়ে তাকে আরও কাছে টেনে নিল। সোহানা আদুরে গলায় বলল, উমম, খুব লাগছে এখানটায়, বলে সে তার ডানার দিকে ইশারা করল। ইমরান খুব সাবধানে সোহানার ডানায় নিজের হাত দিয়ে বুলিয়ে দিতে লাগল। তার আঙুলের আলতো ছোঁয়ায় সোহানার শরীরের সব যন্ত্রণা যেন এক নিমেষে উধাও হয়ে যাচ্ছিল। সোহানা ইমরানের বুকে মাথা রেখে তার গায়ের ঘ্রাণ নিচ্ছিল। সে বিড়বিড় করে বলল, ইমরান, আজকের পর থেকে আমি আর শুধু ওই তেঁতুল গাছে থাকব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে থাকতে চাই। ইমরান সোহানাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার কানে কানে বলল, তুমি তো শুধু আমার পরি নও, তুমি আমার প্রাণ। তোমাকে ছাড়া এই ড্রাইভারের জীবন এখন অর্থহীন। নিস্তব্ধ রাতের সেই প্রহরে ঝিঁঝি পোকার ডাক আর হাসনাহেনার সুবাসের মাঝে একজন মানুষ আর একজন পরীর ভালোবাসা এক অপূর্ব পূর্ণতা পেল। সোহানা তার মায়াবী হাত দিয়ে ইমরানের শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে এক গভীর আবেশে হারিয়ে গেল। গল্পের এই সুন্দর মুহূর্তটা কি আপনার মন ছুঁয়ে গেল? ইমরান আর সোহানা যখন একে অপরের বাহুবন্দী হয়ে ভালোবাসার আবেশে ডুবেছিল, ঠিক তখনই বনের বাতাস হঠাৎ বিষাক্ত হয়ে উঠল। আকাশ থেকে চাঁদের আলো নিভে গিয়ে এক গাঢ় অন্ধকার চাদরের মতো আমাদের ঘিরে ধরল। সোহানা হঠাৎ ইমরানের বুক থেকে ছিটকে দূরে সরে গেল, তার মুখটা যন্ত্রণায় নীল হয়ে উঠেছে। ইমরান আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, সোহানা, কি হয়েছে তোমার? সোহানা কোনো কথা বলতে পারল না। সে দেখল তার ডানাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে, আর তার সেই মায়াবী শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করেছে। বাতাসের ভেতর থেকে এক গম্ভীর অলৌকিক কণ্ঠস্বর ভেসে এল, সোহানা, তুই এক মরণশীল মানুষের সাথে প্রেমে মজে আমাদের পরীর জগতের পবিত্রতা নষ্ট করেছিস। নিয়ম ভঙ্গের শাস্তি হিসেবে তোর পরীর ক্ষমতা কেড়ে নেওয়া হলো, আর তোকে এই মুহূর্তেই আমাদের অন্ধকার কারাবাসে ফিরে যেতে হবে। সোহানা কান্নায় ভেঙে পড়ল। সে হাত বাড়িয়ে ইমরানকে ধরার চেষ্টা করল, কিন্তু তার হাতটা এখন ইমরানের শরীরের ভেতর দিয়ে কুয়াশার মতো চলে যাচ্ছে। সে আর ইমরানকে স্পর্শ করতে পারছে না। ইমরান পাগলের মতো সোহানাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সে শুধু শূন্য বাতাসকে জাপটে ধরছে। সোহানা কাঁদতে কাঁদতে বলল, ইমরান, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের এই ভালোবাসা হয়তো এই পৃথিবীর জন্য ছিল না, কিন্তু মনে রেখো, ওই তেঁতুল গাছের প্রতিটি পাতায় আমার দীর্ঘশ্বাস লেগে থাকবে। তুমি যদি কোনোদিন একা হয়ে যাও, ওই নীল রুমালটা বুকে রেখো। আমি তোমার চোখের জলে মিশে থাকব। ইমরান ডুকরে কেঁদে উঠল। সে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে যেও না, ওর বদলে আমাকে শাস্তি দাও। সোহানা ছাড়া আমার এই জীবন তো একটা চলন্ত লাশ। সোহানার চেহারাটা শেষবারের মতো ইমরানের চোখের সামনে ফুটে উঠল। তার সেই মায়াবী চোখে এখন রক্তের মতো লাল অশ্রু। সে ফিসফিস করে শেষবারের মতো বলল, বিদায় আমার রাজপুত্র, ভালো থেকো। মুহূর্তের মধ্যে একটা তীব্র বিদ্যুতের ঝলকানি হল, আর সোহানা চিরতরে বাতাসে মিলিয়ে গেল। ইমরান সেই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে রইল।
তার হাতে শুধু পড়ে রইল সোহানার সেই নীল রুমালটা, যা এখন সোহানার গায়ের সুবাসে নয়, বরং ইমরানের চোখের জলে ভিজে ভারী হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার পাশে সেই তেঁতুল গাছটা এক নিমিষেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশ একদম নিস্তব্ধ। ইমরান বুঝতে পারল সোহানা নেই, কিন্তু সোহানার মায়া এখন এই বনের প্রতিটি কণা আর ইমরানের প্রতিটি নিঃশ্বাসে এক জীবন্ত হাহাকার হয়ে মিশে রইল। সোহানা চলে যাওয়ার পর আমার জগৎটা যেন এক লহমায় ফ্যাকাসে হয়ে গেল। সেই রাতের পর আমি আর আগের ইমরান নেই। ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরলাম, মা আমার মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। ডুকরে কেঁদে বললেন, "কী রে বাবা, তোর এ কী দশা হয়েছে?" চোখ মুখ যে একদম বসে গেছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার ভেতরে যে কতটা হাহাকার চলছে তা বুঝানোর ভাষা আমার জানা নেই। একাকিত্বের নীল দহন। সারাদিন আমি ঘরের কোণে জানালার পাশে মনমরা হয়ে বসে থাকি। বাইরের জগৎটা আমার কাছে এখন অর্থহীন। মা বারবার খাবারের থালা নিয়ে আসেন, কিন্তু এক লোকমা ভাতও আমার গলা দিয়ে নামে না। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, "বাবা, শরীরটা কি বেশি খারাপ? ডাক্তার ডাকব?" আমি শুধু মাথা নেড়ে না বলি। মা তো জানেন না আমার রোগটা শরীরের নয়, মনের। আমার প্রতিটি নিঃশ্বাসে এখন সোহানার সেই হাসনাহেনার সুবাস লেগে আছে। মাঝে মাঝে ভুলে সোহানা বলে ডেকে উঠি, পরক্ষণেই বুঝতে পারি সে তো এখন অন্য জগতের কারাবন্দী। বিভ্রম আর বাস্তবের লড়াই। মাঝরাতে যখন ঝিঝি পোকা ডাকতে শুরু করে, তখন আমার বুকটা ফেটে যায়। মনে হয় এই বুঝি সোহানা জানালার বাইরে এসে শীষ দিল। আমি পাগলের মতো জানালা খুলে বাইরে তাকাই, কিন্তু সেখানে শুধু ঘুটঘুটে অন্ধকার আর সেই শুকনো তেঁতুল গাছটার কঙ্কালসার ছায়া। পকেট থেকে সেই নীল রুমালটা বের করি। ওটা এখন আমার একমাত্র বাঁচার অবলম্বন। রুমালটা নাকের কাছে ধরলে এখনও সোহানার সেই শীতল স্পর্শ অনুভব করি। চোখ বন্ধ করলেই দেখি সে আমার দিকে তাকিয়ে বিষণ্ণভাবে হাসছে আর বলছে, "ইমরান, তুমি কি কেঁদেই জীবনটা কাটিয়ে দেবে?" এক জীবন্ত দীর্ঘশ্বাস। বাড়ির প্রতিটি কোণ এখন আমাকে উপহাস করে। রাতে যখন অ্যাম্বুলেন্সের কল আসে, আমি আর গাড়ি চালাতে পারি না। স্টিয়ারিং ধরলেই মনে হয় পাশের সিটে সোহানা বসে আছে। সে আমার হাত ধরে বলছে, "ভয় পেও না ইমরান।" কিন্তু পাশে তাকিয়ে দেখি কেবল শূন্যতা। পাথর হয়ে যাওয়া মনটা নিয়ে আমি এখন এক জীবন্ত লাশ। প্রতিবেশীরা কানাকানি করে, ইমরান ছেলেটা পাগল হয়ে গেল নাকি? কিন্তু তারা জানে না, এক পরীর প্রেমে পড়ে মানুষ যেমন রাজপুত্তুর হতে পারে, তার বিচ্ছেদে সে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষও হতে পারে। আমি শুধু অপেক্ষা করি, কবে আবার সেই অন্ধকার ঘন হবে, কবে আবার সোহানার মায়াবী ডাক আমার এই একঘেয়ে নিস্তব্ধতা ভেঙে দেবে। ইমরানের দিনগুলো এখন আর কাটে না, কেবল সময়ের এক একটা বোঝা হয়ে বুকের ওপর চেপে বসে। রাত বাড়লে তার কষ্টগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। ঘরের দেয়ালের প্রতিটি কোণে সে সোহানার ছায়া দেখে। মাঝে মধ্যে সে হ্যালুসিনেশন বা বিভ্রমের শিকার হয়। মনে হয় সোহানা তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে, কিন্তু পেছনে ফিরলেই দেখে কেবল ধুলোবালি ওড়া শূন্য এক ঘর। একদিন গভীর রাতে ইমরান নিজের অজান্তেই সেই পুরনো নীল রুমালটা নিয়ে বসল। রুমালটা এখন ছিঁড়ে গেছে, গায়ের সেই মায়াবী সুবাসও ফিকে হয়ে আসছে। ইমরান আর্তনাদ করে বলতে লাগল, "সোহানা, তুমি বলেছিলে আমার চোখের জলে মিশে থাকবে। এখন দেখো, আমার চোখ দুটো পাথরের মতো হয়ে গেছে আর জল বের হয় না। তুমি কেন এলে না?" তার কষ্ট এখন আর কান্নায় সীমাবদ্ধ নেই, তা এক মানসিক যন্ত্রণায় রূপ নিয়েছে। সে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। দাড়ি গোঁফ বেড়ে জঙ্গল হয়ে গেছে, শরীরের হাড়গুলো জিরজিরে হয়ে বেরিয়ে এসেছে। মা দরজার ওপাশে বসে ফুঁপিয়ে কাঁদেন, কিন্তু ইমরানের কানে কোনো শব্দই পৌঁছায় না। তার কানে কেবল বাজে সোহানার সেই শেষ কথাগুলো, "বিদায় আমার রাজপুত্র।" এক রাতে ইমরান বিছানা থেকে উঠে টলতে টলতে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল তার চেহারার ওপর সোহানার সেই বিষণ্ণ মুখটা ভেসে উঠেছে, কিন্তু সেটা কোনো ভালোবাসার স্পর্শ নয়, বরং সোহানা যেন ওপার থেকে যন্ত্রণায় চিৎকার করছে। হঠাৎ ইমরানের কানে এলো সোহানার ফিসফিসে কণ্ঠস্বর, তবে সেটা অনেক দূর থেকে আসা কোনো আর্তনাদের মতো। সে বলছে, "ইমরান, ওরা আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। তোমার প্রতিটি চোখের জল আমার ওপর এক একটা আগুনের কণা হয়ে পড়ছে। প্লিজ তুমি কেঁদো না ইমরান, তোমার কষ্ট আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে।" ইমরান নিজের বুকটা খামচে ধরল। সে বুঝতে পারল তার এই ভালোবাসা সোহানার জন্য মুক্তি নয়, বরং কাল হয়ে দাঁড়িয়েছে।
সে সোহানাকে ভালোবাসে বলেই সোহানাকে আজ বন্দী হতে হয়েছে। স্মৃতির অন্তিম দহন। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল ইমরান সেই শুকনো তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে আছে। তার চোখের দৃষ্টি স্থির, সে আর কাউকে চিনতে পারছে না। সে আপন মনে বিড়বিড় করছে আর মাটির ওপর নখ দিয়ে কি যেন লিখছে। কাছে গিয়ে দেখা গেল সে মাটির ওপর লিখছে অপেক্ষা। পাঠকদের বুকটা ফেটে যায় যখন তারা দেখে একসময়ের প্রাণচঞ্চল অ্যাম্বুলেন্স চালক ইমরান এখন পথের এক পাগল। তার হাতে সেই জীর্ণ নীল রুমালটা ধরা, যা বাতাসের ঝাপটায় উড়ছে। সোহানা নেই, কিন্তু সোহানার বিচ্ছেদ ইমরানকে তিল তিল করে শেষ করে দিচ্ছে। এক পরীর সাথে মানুষের এই ভালোবাসার পরিণাম যে এতটা করুণ হতে পারে তা ভাবলে আজও মানুষের চোখের জল বাঁধ মানে না। আকাশের মেঘগুলো যেন ইমরানের এই হাহাকার দেখে আজ কালো হয়ে নেমে এসেছে। ভালোবাসা যেখানে অমর হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধু রয়ে গেছে এক নিঃস্ব প্রেমিকের জীবন্ত সমাধি। ইমরানের এই অবস্থা দেখে বাবা মায়ের বুক ফেটে যাচ্ছিল। বাবা ওর হাতটা শক্ত করে ধরে প্রায় টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে এলেন। মা পেছন থেকে আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন। বাবা বারবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোর? একবার মুখ ফুটে বল, কার জন্য তুই নিজেকে এভাবে শেষ করছিস? ইমরান কোনো কথা বলল না। শূন্য চোখে বাবার দিকে একবার তাকিয়ে সে ধীর পায়ে নিজের ঘরে ঢুকে গেল। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে সে সোজা গিয়ে দাঁড়ালো সেই পুরনো আয়নাটার সামনে। আয়নার সামনে আর্তনাদ। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ইমরান নিজেই নিজেকে চিনতে পারল না। কোটরাগত চোখ, শুষ্ক ঠোঁট আর উস্কো খুস্কো চুল তাকে এখন কোনো জ্যান্ত মানুষের চেয়ে মৃতদেহের মতোই বেশি মনে হচ্ছে। সে আয়নার ওপর কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগল, কেন এলে সোহানা? কেন আমার এই সাধারণ জীবনে মায়ার জাল বিছিয়ে দিলে? আমি তো একা ভালোই ছিলাম। এখন তুমি ছাড়া এই পৃথিবীটা আমার কাছে জেলখানা মনে হচ্ছে। তোমার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি সোহানা, আমি পাগল হয়ে যাচ্ছি। এক অলৌকিক হাহাকার। ইমরান পাগলের মতো আয়নায় নিজের প্রতিচ্ছবিকে খামচাতে লাগল, যেন ওপাশে সোহানা লুকিয়ে আছে। সে চিৎকার করে বলল, তুমি কি দেখতে পাচ্ছ আমি কতটা কষ্টে আছি? একবার কি ফিরে আসা যায় না? শুধু একবারের জন্য। হঠাৎ আয়নার ওপর ইমরানের নিঃশ্বাসের ভাপে এক ঝাপসা কুয়াশা তৈরি হল। সেই কুয়াশার মাঝে যেন খুব অস্পষ্টভাবে সোহানার হাতের ছাপ ফুটে উঠল। ইমরান চমকে গিয়ে কান্না থামাল। সে হাত দিয়ে আয়নাটা স্পর্শ করতেই অনুভব করল কাঁচটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। স্মৃতির দহন। ইমরান ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে সোহানা হয়তো তাকে দেখছে, কিন্তু কোনো এক অজেয় দেয়ালের কারণে সে ফিরতে পারছে না। তার এই বিচ্ছেদ যন্ত্রণা এখন কেবল ইমরানের নয়, বরং পাঠকদেরও হৃদয়ে এক গভীর ক্ষতের মতো বিঁধতে লাগল। বাইরে তখন ঝোড়ো বাতাস বইছে। সেই বাতাসের শব্দে যেন সোহানার কান্নার আওয়াজ মিশে আছে। ইমরান ঘরের কোণে কুঁকড়ে বসে সেই ছেঁড়া নীল রুমালটা কামড়ে ধরে নিজের আর্তনাদ চাপানোর চেষ্টা করতে লাগল। তার এই নীরব হাহাকার যেন রাতের অন্ধকারকে আরও ভারী করে তুলল। ইমরানের এই নিঃস্ব অবস্থা কি কাউকে ফিরিয়ে আনবে? ইমরানের যখন আর সহ্য হচ্ছিল না, যখন সে দেয়ালের দিকে তাকিয়ে শূন্যতায় সোহানাকে খুঁজছিল, ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ঘরের কোণে জমে থাকা গাঢ় অন্ধকারটা যেন ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করল। সেই মায়াবী নীল আলো আর চিরচেনা হাসনাহেনার সুবাসে পুরো ঘরটা ভরে গেল। ইমরান চোখ মুছে তাকিয়ে দেখল অন্ধকারের বুক চিরে সোহানা দাঁড়িয়ে আছে। তার সেই মায়াবী চোখ দুটো আজ জলে ভেজা, মুখে এক আকাশ বিষণ্ণতা আর ভালোবাসা মাখানো। সেই প্রতীক্ষিত মিলন। ইমরান এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে ঝাঁপ দিয়ে নিচে নামল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে সোহানাকে জড়িয়ে ধরল। তার দুই হাত দিয়ে সোহানাকে এত শক্ত করে জাপটে ধরল যেন এবার ছেড়ে দিলে সে চিরতরে হারিয়ে যাবে। ইমরানের বুক ফেটে কান্না আসছিল। সে সোহানার কাঁধে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, কোথায় ছিলে তুমি এতদিন সোহানা? কেন আমাকে এভাবে একা ফেলে গিয়েছিলে? জানো, তুমি ছাড়া আমি একটা মৃত মানুষের মতো বেঁচেছিলাম। বাবা মা আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, তারা ভাবছে আমি পাগল হয়ে গেছি। কিন্তু তুমি তো জানো আমি পাগল হইনি, আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম। সোহানার করুণ আকুতি। সোহানা ইমরানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে অঝরে কাঁদতে লাগল। তার শরীরের সেই চিরচেনা শীতলতা আজ যেন ইমরানের চোখের জলে উষ্ণ হয়ে উঠছে।
সোহানা তার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ওরা বন্দি করে রেখেছিল ইমরান। অনেক কষ্টে, অনেক অনুনয় বিনয় করে শুধু একবার তোমার কাছে আসার অনুমতি পেয়েছি। তোমার চোখের এক একটা জল আমার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। আমি থাকতে পারিনি ইমরান, আমি থাকতে পারিনি। লুকানো ভালোবাসা। ইমরান সোহানার মুখটা 2 হাতে তুলে ধরল। তার চোখের জল মুছে দিয়ে বলল, আর কোনোদিন যেও না সোহানা। তুমি থাকলে আমার এই অন্ধকার ঘরটাই স্বর্গ। বাবা মা বকুক, সমাজ আমাকে পাগল বলুক, আমি কিচ্ছু মানি না। শুধু তুমি আমার পাশে থাকো। সোহানা ম্লান হেসে ইমরানের কপালে আলতো করে চুমু খেল। তার স্পর্শে ইমরানের কয়েক মাসের জমে থাকা সব কষ্ট যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। কিন্তু সোহানার চোখের কোণে তখনও এক অজানা ভয়ের ছায়া। সে যেন কিছু একটা লুকাতে চাইছে, যেন এই মিলন খুব অল্প সময়ের জন্য। বাইরে তখন ঝোড়ো বাতাস থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। ঘরের ভেতর শুধু শোনা যাচ্ছিল এক প্রেমিক আর এক পরীর হৃদস্পন্দনের শব্দ। ইমরান সোহানাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল, যেন সময়টা এখানেই থমকে যায়। সোহানা কি চিরদিনের জন্য ফিরে এসেছে, নাকি এই মিলনের আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ত্যাগ? সোহানা ফিরে আসায় যেন ইমরানের অন্ধকার জীবনে আবার পূর্ণিমা নেমে এলো। সে সোহানাকে এত শক্ত করে জড়িয়ে ধরল যেন তাদের মাঝখানে কোনো বাতাসও প্রবেশ করতে না পারে। ইমরানের দুচোখ বেয়ে আনন্দের অশ্রু নামছে। সে সোহানার কানে কানে ফিসফিস করে বলল, তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত মনে হতো অনন্তকালের এক নরক। আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না সোহানা। সোহানা কোনো কথা বলতে পারল না, শুধু ইমরানের বুকের মাঝে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগল। তার কান্নার হাহাকার বলে দিচ্ছিল ওপার জগতে সে কতটা যন্ত্রণায় ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে ইমরানের বাবার গলা শোনা গেল। তিনি দরজা ধাক্কা দিয়ে ডাকছেন, ইমরান, ও ইমরান, কার সাথে কথা বলছিস বাবা? দরজা খোল। ইমরান ভয় পেয়ে গেল। সে সোহানার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, তুমি ভয় পেও না, আমি কাউকে তোমাকে কেড়ে নিতে দেব না। আমার বাবা মা তোমাকে দেখলে হয়তো ভয় পাবেন, কিন্তু আমি তাদের বোঝাব যে তুমি আমার জীবন। সোহানা এবার ম্লান হেসে ইমরানের চোখের দিকে তাকাল। তার চোখে তখন এক অপার্থিব করুণা। সে ধীর গলায় বলল, ইমরান, মানুষের চোখ দিয়ে পরীদের দেখা যায় না, যদি না সেই পরী নিজে ধরা দেয়। তোমার বাবা শুধু তোমাকেই একা দেখতে পাবেন, কিন্তু আমার সময় যে ফুরিয়ে আসছে। ইমরান আঁতকে উঠে বলল, না, তুমি এখনই এসেছো, এখনই যাওয়ার কথা বলো না। আমি তোমাকে যেতে দেব না। সে আবার সোহানাকে পাগলের মতো জড়িয়ে ধরল। সোহানার সেই মায়াবী শরীরটা কেন যেন আবার ধীরে ধীরে হালকা হয়ে আসছে। ইমরান তার স্পর্শ হারানো শুরু করেছে। সে চিৎকার করে বাবাকে ডাকল, বাবা, ভেতরে এসো, দেখে যাও, আমার সোহানা ফিরে এসেছে। আমি পাগল নই বাবা, আমি পাগল নই। ইমরান দরজার দিকে দৌড়ে গিয়ে ছিটকিনি খুলে দিল। বাবা ঘরে ঢুকেই দেখলেন ইমরান ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে কাউকে জড়িয়ে ধরার অভিনয় করছে। বাবার চোখে জল নেমে এল। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, আমার ছেলেটা পুরোপুরি পাগল হয়ে গেল রে। ঘরে তো কেউ নেই বাবা, তুই কাকে ডাকছিস? ইমরান পেছনে ফিরে দেখল সোহানা সেখানে নেই। শুধু জানালার পাশে সেই মায়াবী নীল আলোটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। সোহানা উধাও হয়ে গেছে, কিন্তু মেঝের ওপর পড়ে আছে একজোড়া তাজা হাসনাহেনা ফুল। ইমরান চিৎকার করে মেঝেতে আছড়ে পড়ল। সে বুঝতে পারল সোহানা এসেছিল শুধু তাকে শেষ দেখা দিতে কিংবা তার পাগলামি কমাতে, কিন্তু এই ক্ষণিকের দেখা দেওয়া ইমরানের কষ্টকে যেন আরও সহস্র গুণ বাড়িয়ে দিল। পাঠকদের মনে এক গভীর ক্ষত রেখে ইমরান আবার সেই একাকিত্বের অন্ধকারে তলিয়ে গেল। গল্পের এই করুণ মুহূর্তটি কি আপনার মনের মতো হয়েছে? ইমরান মেঝের ওপর পড়ে থাকা সেই হাসনাহেনা ফুল দুটো তুলে নিল। ফুলগুলো সতেজ, কিন্তু সেগুলোর ঘ্রাণ যেন এই পৃথিবীর নয়। বাবা তাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে যাচ্ছেন, আর ইমরান শূন্য দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। সে জানে বাড়ির লোক তাকে মানসিক রোগী ভাবছে, কিন্তু তার বুকের ভেতর যে তোলপাড় চলছে তা দেখার মতো চোখ কারও নেই। পরদিন থেকে ইমরান আর আগের মতো চিৎকার করে না। সে একদম শান্ত হয়ে গেল। সারাদিন সে চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে নিজের মনেই হাসে। গ্রামের মানুষ ভাবল ইমরান বুঝি সেরে উঠছে, কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেক বেশি গভীর আর রহস্যময়। তেঁতুল তলায় একাকিত্ব। এখন প্রতি রাতে যখন ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই করে,
ইমরান চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। সেই শুকনো তেঁতুল গাছটা, যেটা সোহানা চলে যাওয়ার দিন মারা গিয়েছিল, সেটার নিচে গিয়ে সে বসে থাকে। আশ্চর্যের বিষয় হল, গাছটা মরে গেলেও সেটার ডালপালা থেকে এখনও মাঝে মাঝে সেই হাসনাহেনার সুবাস পাওয়া যায়। ইমরান বিড়বিড় করে বলতে থাকে, আমি জানি সোহানা, তুমি এখানেই আছো। তুমি আমার বাবার সামনে ধরা দাওনি, কারণ তুমি চাও না আমার জগৎটা আরও ওলটপালট হয়ে যাক। কিন্তু আমি তো জানি, ওই কুয়াশার আড়ালে তুমি দাঁড়িয়ে আমার জন্য কাঁদছ। জীবন্ত এক রহস্য। একদিন এলাকার এক মুরব্বি রাতে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। তিনি দূর থেকে দেখলেন ইমরান তেঁতুলতলায় বসে কার সাথে যেন কথা বলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর বাস্তব বিষয় হল, ইমরানের মাথার ওপর একটা নীলচে আলোর বলয় ঘুরছে, আর বাতাসের শব্দে যেন একটা মেয়েলি কণ্ঠের অস্ফুট সুর ভেসে আসছে। মুরব্বি ভয়ে ওখানেই জ্ঞান হারান। পরদিন এলাকায় রাষ্ট্র হয়ে গেল, ইমরানকে কোনো এক অশরীরী আত্মা গ্রাস করে নিয়েছে। সমাপ্তি সুর। ইমরান এখন আর গাড়ি চালায় না। সে এখন তেঁতুলতলার সেই পাগল প্রেমিক। তার পকেটে সবসময় সেই জীর্ণ নীল রুমালটা থাকে। লোকে বলে, বর্ষার রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, তখন নাকি ওই তেঁতুল গাছের নিচে ইমরানকে একা দেখা যায় না। তার পাশে ঝাপসা এক ছায়া বসে থাকে, যার পিঠে বড় বড় ডানা। ইমরানের বাবা মা এখন হাল ছেড়ে দিয়েছেন। তাঁরা শুধু দেখেন তাদের ছেলেটা দিন দিন ক্ষয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে এক অপার্থিব শান্তি। ইমরান আর সোহানার এই ভালোবাসা কোনো সাধারণ মানুষের গল্প হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছে এক চিরন্তন লোকগাথা। পাঠকদের মনে আজও একটা প্রশ্ন থেকে যায়, ইমরান কি আসলেই পাগল, নাকি সে এমন এক সত্যকে দেখতে পায় যা আমরা সাধারণ মানুষরা কল্পনাও করতে পারি না? ভালোবাসা কি আসলেই জগৎ জয় করতে পারে, নাকি কিছু বিচ্ছেদই কেবল ভালোবাসাকে অমর করে রাখে? সোহানা পরীর ভালোবাসা গল্পটি এখানেই শেষ হল। গল্পের এই পর্যায়ে এসে বাস্তব আর অলৌকিকের সীমানা যেন একাকার হয়ে গেল। ইমরান এখন আর শুধু বিচ্ছেদে কাতর কোনো সাধারণ প্রেমিক নয়, সে যেন এক ধ্যানের মধ্যে ডুবে আছে। চলুন তাদের আবার দেখা হওয়ার সেই অদ্ভুত আর বড় মোড়টি শুরু করি। এক অমাবস্যার অলৌকিক রাত। ইমরানের ঘরের ভেতরটা এখন এক অদ্ভুত সুগন্ধে সবসময় ভরে থাকে। বাবা মা লক্ষ্য করেছেন, ইমরান এখন আর আগের মতো কান্নাকাটি করে না। সে গভীর রাতে একা একা হাসে, যেন কেউ তার কানে কানে খুব মজার কোনো গল্প শোনাচ্ছে। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আকাশ ভেঙে যেন প্রলয় নেমেছে। গ্রামের মানুষ যখন ঘরে কপাটে খিল দিয়ে ঘুমাচ্ছিল, তখন ইমরান হঠাৎ অনুভব করল তার শরীরের রক্ত গরম হয়ে উঠছে। সে আলমারি থেকে সেই পুরনো নীল রুমালটা বের করল। আজ রুমালটা থেকে এক তীব্র নীল আলো ঠিকরে বেরোচ্ছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এল, ইমরান, সময় হয়ে এসেছে। তুমি কি তৈরি? তেঁতুল তলায় আবার সেই মায়া। ইমরান বৃষ্টির মাঝেই ঘর থেকে বেরিয়ে পড়ল। বাবা মা ডাকলেন, কিন্তু সে থামল না। সে ছুটতে ছুটতে সেই মরা তেঁতুল গাছটার নিচে গিয়ে দাঁড়াল। বজ্রপাতের আলোয় সে দেখল, মৃত গাছটা মুহূর্তের মধ্যে আবার সতেজ হয়ে উঠছে। পাতাগুলো সবুজে ভরে যাচ্ছে, আর ডাল থেকে থোকায় থোকায় হাসনাহেনা ফুটছে। হঠাৎ গাছের ভেতর থেকে একটা মায়াবী ছায়া মূর্ত হয়ে উঠল। সোহানা। কিন্তু এবারের সোহানা আগের চেয়েও বেশি উজ্জ্বল। তার পরনে মেঘের মতো সাদা শাড়ি, আর ডানাগুলো যেন হীরার মতো জ্বলছে। ইমরান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে অস্ফুট স্বরে বলল, তুমি ফিরে এসেছ? ওরা তোমাকে আর নিয়ে যাবে না তো? সোহানা এগিয়ে এসে ইমরানের হাত ধরল। তার হাতের স্পর্শে ইমরানের ভিজে যাওয়া জামাকাপড় এক নিমেষে শুকিয়ে গেল। সোহানা বলল, ওরা আমাকে চিরতরে বন্দি করতে চেয়েছিল ইমরান, কিন্তু তোমার ওই অকৃত্রিম ভালোবাসা আর প্রতিদিন আমার জন্য তোমার এই প্রতীক্ষা পরীদের জগতের নিয়মকেও হার মানিয়েছে। আমাদের রানীমা তোমার এই একনিষ্ঠ প্রেম দেখে মুগ্ধ হয়েছেন। তিনি আমাকে অনুমতি দিয়েছেন, তবে একটা শর্তে। বড় এক মোড়, শর্ত আর ত্যাগ। ইমরান আকুল হয়ে জিজ্ঞেস করল, কি শর্ত সোহানা? আমি যে কোনো শর্ত মানতে রাজি। সোহানা ইমরানের চোখে চোখ রেখে করুণ সুরে বলল, শর্ত হলো, আমি আর পরীদের দেশে ফিরে যেতে পারবো না। আমি এখন থেকে একজন সাধারণ রক্ত মাংসের মানুষ হয়ে তোমার এই পৃথিবীতে থাকব। কিন্তু এতে আমি আমার সব জাদু আর অমরত্ব হারাব। আমি বৃদ্ধ হব, অসুস্থ হব, আর একদিন তোমার মতোই মারা যাব। তুমি কি এক সাধারণ সোহানাকে মেনে নেবে? ইমরানের চোখে আনন্দের অশ্রু বাঁধ মানল না। সে সোহানাকে পাজাকোলে তুলে নিয়ে বনবন করে ঘুরতে লাগল।
সে চিৎকার করে বলল, সোহানা, আমি তোমাকে অমর পরী হিসেবে চাইনি, আমি চেয়েছিলাম শুধু আমার পাশে। তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবে, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এক নতুন শুরু। সেই রাতে গ্রামের মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখল। সেই মরা তেঁতুল গাছটার ওপর দিয়ে একটা বিশাল উল্কা পিণ্ড যেন খসে পড়ল। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল, ইমরান একা নয়, তার পাশে এক অপরূপা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাধারণ শাড়ি, মাথায় ঘোমটা। ইমরান সবাইকে পরিচয় করিয়ে দিল, এ তার স্ত্রী, নাম সুমনা। সোহানা এখন মানুষের জগতে এই নামেই পরিচিত। মানুষ অবাক হয়ে দেখল, মেয়েটার কথা বলার ঢং আর হাসিতে যেন এক স্বর্গীয় আবেশ। ইমরান আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করল। তবে এখন আর সে একা নয়, তার পাশের সিটে সুমনা বসে থাকে। গভীর রাতে যখন তারা ওই নির্জন রাস্তা দিয়ে যায়, সুমনা দুষ্টুমি করে বলে, এই যে ড্রাইভার সাহেব, আজ কিন্তু তেল ফুরিয়ে যায়নি, একটু সাবধানে চালাও। ইমরান হাসে। সে জানে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু তাদের এই ভালোবাসা এখন বাস্তব আর লৌকিক সীমানার ঊর্ধ্বে এক অমর উপাখ্যান। গল্পের এই মিলনধর্মী বড় মোড়টি কি আপনার ভালো লেগেছে? ইমরান আর পরদিন সকালে পুরো বাড়িতে যেন আনন্দের মেলা বসল। ইমরান সুমনার, সোহানা হাত ধরে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াল। বাবা মা তো অবাক। যে ছেলেটা কাল পর্যন্ত পাগলের মতো একা একা কথা বলতো, আজ তার পাশে এই মায়াবী মেয়েটা কোত্থেকে এল? ইমরান হাসিমুখে বলল, বাবা, মা, এই হলো তোমাদের ছেলের বউ। ওর কেউ নেই, ও আজ থেকে আমাদের এই ঘরের আলো। মা প্রথমে একটু ইতস্তত করলেও সুমনার সেই মায়াবী চোখের দিকে তাকিয়ে সব ভুলে গেলেন। তিনি সুমনাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, আমার পাগল ছেলেটাকে তুমিই সুস্থ করেছ। আজ থেকে তুমি আমার নিজের মেয়ে। সংসারের মিষ্টি দুষ্টুমি। বিকেলে বাবা মা যখন পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, ইমরান তখন ড্রয়িং রুমে বসে পরদিনের ডিউটির চার্ট দেখছিল। সুমনা চুপি চুপি পেছন থেকে এসে ইমরানের দুই চোখ হাত দিয়ে চেপে ধরল। ইমরান হেসে ফেলে বলল, আরে, এখন তো আর তুমি পড়ি নও, এখন তো সাধারণ মানুষ। তাও এই দুষ্টুমি ছাড়লে না? সুমনা ইমরানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মানুষ হয়েছি বলে কি ভালোবাসা ভুলে গেছি? বলতো দেখি, আমার হাতে কি আছে? ইমরান হাত সরিয়ে পেছনে ফিরতেই দেখল, সুমনা তার চুলে একটা ছোট হাসনাহেনার ডাল গুঁজে দিয়েছে। ইমরান তাকে টেনে নিজের পাশে বসাল। সুমনা একটু নাক কুঁচকে বলল, আচ্ছা ইমরান, এখন তো আমি আর জাদুর জোরে গায়েব হতে পারি না। রান্না করতে গিয়ে যদি হাত পুড়িয়ে ফেলি, তখন কি তুমি আমাকে এই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবে? ইমরান সুমনার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে তো আমি সবসময় বুকের ভেতর আগলে রাখব। তোমার হাতে আগুনের আঁচ লাগতে দেব না। আর হসপিটাল কেন? আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমাকে সারিয়ে তুলব। মায়াবী খুনসুটি। সুমনা এবার একটু বেশি দুষ্টুমি শুরু করল। সে ইমরানের শার্টের বোতাম ধরে ঘোরাতে ঘোরাতে বলল, আচ্ছা ড্রাইভার সাহেব, সেদিন যে বলেছিলে আমি তেঁতুল গাছে লুকিয়ে আছি, এখন যদি আমি আবার ওই গাছে গিয়ে উঠি, তুমি কি পারবে আমাকে নামাতে? নাকি নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? ইমরান তাকে আরও কাছে টেনে নিয়ে তার কোমরে হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরল। সে দুষ্টুমি ভরা গলায় বলল, এখন যদি তুমি গাছে ওঠো, তবে আমিও তোমার পেছনে পেছনে গাছে উঠে যাব। ডাল ভেঙে দুজনে একসাথে নিচে পড়ব, তাও তোমাকে একা ছাড়ব না। সুমনা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো অতিপ্রাকৃত জাদু ছিল না ঠিকই, কিন্তু ছিল এক অদ্ভুত শান্তি, যা ইমরানের ঘরটাকে সত্যি সত্যিই স্বর্গের মতো সুন্দর করে তুলেছিল। সে ইমরানের কাঁধে মাথা রেখে খুব আদুরে গলায় বলল, ইমরান, মানুষের জীবনটা খুব ছোট, তাই না? কিন্তু তোমার সাথে এই ছোট জীবনটাই আমার কাছে হাজার বছরের পরই জীবনের চেয়ে অনেক বেশি দামি। ইমরান সুমনার কপালে আলতো করে চুমু খেল। বাইরে তখন গোধূলির আলো মিলিয়ে গিয়ে রাত নামছে, কিন্তু ইমরানের মনে তখন এক নতুন ভোরের সূর্য জ্বলজ্বল করছে। গল্পের এই নতুন অধ্যায়টি কেমন লাগলো? রাত গভীর হতেই বাবা এসে আমার কাঁধে হাত রাখলেন। একটু হেসে নিচু স্বরে বললেন, অনেক তো গল্প হলো, এবার বৌমাকে নিয়ে ঘরে যা। সারা দিনের ধকল গেছে, ওকে বিশ্রাম নিতে দে। আমি বুঝলাম, ঘরে না গেলে বাবা মা সন্দেহ করতে পারেন। সুমনার সোহানা দিকে তাকাতেই দেখলাম ও লজ্জা একদম লাল হয়ে গেছে। ওর সেই পরীর মতো চঞ্চলতা এখন একদম নেই, বরং এক লাজুক মানুষের মতো ও মাটির দিকে তাকিয়ে আছে।
আমি ওকে নিয়ে আমাদের শোবার ঘরে ঢুকলাম। দরজাটা আলতো করে আটকে দিতেই এক অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ধরল। সুমনা ঘরের মাঝখানে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি ও এখন মানুষ, তাই মানুষের নিয়ম আর লজ্জা ওকে গ্রাস করেছে। এক অনন্য ভালোবাসার রাত। আমি সুমনার কাছে গিয়ে খুব শান্ত গলায় বললাম, শোনো সুমনা, তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না। আমরা তো এখনও সামাজিকভাবে বিয়ে করিনি, তাই তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমাও। আমি নিচে মেঝেতে শুয়ে পড়ছি। সুমনা আঁতকে উঠে বড় বড় চোখে আমার দিকে তাকাল। সে মাথা নেড়ে বলল, না না ইমরান, তুমি বাড়ির ছেলে, এই ঘরের মালিক। আমি কোনো মতেই তোমাকে নিচে শুতে দিয়ে নিজে বিছানায় আরাম করব না। আমি নিচে শুচ্ছি, তুমি উপরে শো। মিষ্টি জেদ আর ত্যাগ। ও জেদ করে মেঝেতে বসতে চাইল। আমি ওর হাতটা ধরে একরকম জোর করেই ওকে বিছানার দিকে টেনে নিয়ে গেলাম। আমি বললাম, তুমি কত ত্যাগ স্বীকার করে আমার কাছে এসেছ, সেটা কি আমি জানি না? তুমি তো রাজকন্যা ছিলে, আর এখন এই সামান্য মেঝেতে শোবে? ওটা হবে না। আমি তোমার কোনো কথাই শুনব না। সুমনা আর তর্কে পারল না। আমি আলমারি থেকে একটা বালিশ আর কাঁথা বের করে নিচে বিছানা করলাম। সুমনা বিছানায় বসে করুন চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন চিকচিক করছিল। আমি নিচে শুয়ে পড়তেই সুমনা বিছানা থেকে ঝুঁকে পড়ে আমার দিকে তাকাল। সে তার নরম হাতটা বাড়িয়ে আমার চুলে বিলি কাটতে কাটতে ফিসফিস করে বলল, তুমি মানুষ হিসাবে এত ভালো কেন ইমরান? পরীর দেশের রাজপুত্ররা তো শুধু নিজেদের সুখই বুঝত, কিন্তু তুমি আমার কষ্টের কথা ভেবে নিজে মেঝেতে শুলে। আমার খুব খারাপ লাগছে। আমি নিচ থেকে ওর হাতটা ধরে নিজের গালের ওপর রাখলাম। আলতো করে চুমু খেয়ে বললাম, তোমার খারাপ লাগার কিছু নেই। তুমি পাশে আছো, এই ঘরটায় তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এটাই আমার জন্য রাজপ্রাসাদের আরামের চেয়ে বেশি। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। সুমনা একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশের ওপর মাথা রাখল। বাতিটা নেভানোর পর চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে এসে আমাদের দুজনের মাঝে এক মায়াবী সেতু তৈরি করল। আমি নিচ থেকে ওর হাতের আঙুলগুলো ছুঁয়ে রইলাম। ঘুম আসার আগে শেষবার সুমনা অস্ফুট স্বরে বলল, ইমরান, আমি সারা জীবন এভাবেই তোমার এই শাসনের মায়ায় বন্দি থাকতে চাই। সেদিন রাতে আমরা একে অপরের সাথে কোনো জাগতিক বন্ধনে না জড়ালেও আমাদের আত্মার এক অদ্ভুত মিলন ঘটে গেল। গল্পের এই সুন্দর আর মার্জিত মোড়টি কেমন লাগলো? এরপর কি পরদিন সকালে কোনো বিশেষ আয়োজন হবে? পরদিন সকালে যখন আমরা ঘর থেকে বের হলাম, দেখলাম বাবা আর মা ড্রয়িং রুমে বসে আমাদের জন্যই অপেক্ষা করছেন। বাবার মুখে এক চিলতে হাসি, কিন্তু তাতে বাবার গাম্ভীর্যও মিশে আছে। আমি আর সুমনা সোহানা গিয়ে বাবার পায়ে হাত দিয়ে সালাম করলাম। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, শোন ইমরান, তুই তো হুট করে বিয়ে করে ফেললি। আমি তো তোদের বিয়েটা নিজের চোখে দেখিনি। আমাদের তো অনেক ইচ্ছা ছিল আমাদের একমাত্র ছেলের বিয়েটা ধুমধাম করে দেব। তাই আমি আর তোর মা ঠিক করেছি, তোদের আমি আবার বিয়ে দেব। বড় অনুষ্ঠান করে গ্রামশুদ্ধ মানুষকে দাওয়াত দিয়ে তোদের নতুন করে ঘরে তুলব। বাবার কথা শুনে আমার বুকটা খুশিতে ভরে উঠল। আমি ভাবতেই পারিনি বাবা এত সহজে সব মেনে নিয়ে আবার অনুষ্ঠানের কথা বলবেন। সুমনার দিকে তাকালাম, ও লজ্জায় ঘোমটার আড়ালে মুখ লুকালো। আমি একটু অপরাধ বোধ নিয়ে বাবার হাত দুটো ধরলাম। বিনীত গলায় বললাম, বাবা, আমাদের এভাবে না জানিয়ে সবটা করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে। বাবা আমার কথা শেষ করতে না দিয়ে আমাকে থামিয়ে দিলেন। তিনি খুব দরাজ গলায় বললেন, আরে ধুর পাগল, সমস্যা নেই। মানুষ কখন কোনো পরিস্থিতিতে পড়ে তা তো আর বলা যায় না। সবচেয়ে বড় কথা হলো আমার ছেলেটা এখন হাসছে, ওর জীবনটা আবার আলোয় ভরে উঠেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। মা পাশ থেকে এসে সুমনার হাতে একজোড়া সোনার বালা পরিয়ে দিয়ে বললেন, এই নাও বৌমা, আমার শাশুড়ির দেওয়া বালা। কাল থেকে তো তোদের গায়ে হলুদ আর বিয়ের আয়োজন শুরু হবে। বাড়ির উঠানে প্যান্ডেল বসবে, গান বাজনা হবে। ইমরান, যা তো বাবা, বাজারে গিয়ে বড় একটা মাছ আর মিষ্টি নিয়ে আয়। বাড়িতে হঠাৎ করে যেন ঈদের আমেজ লেগে গেল। আমি বাজারে যাওয়ার আগে একবার সুমনার কাছে গেলাম। চুপি চুপি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, দেখেছ, তুমি তো আমার জীবনটা পাল্টেই দিলে। এখন তো সত্যি সত্যি আমি বড় ঘোড়ায় চড়ে তোমাকে বিয়ে করতে আসব। সুমনা খিলখিল করে হেসে উঠল। সে তার চোখের ইশারায়
আমাকে যেন অনেক বড় এক ভালোবাসার আশ্বাস দিল। সে বলল, যাও যাও, আগে মিষ্টি নিয়ে আসো। বিয়ের সব নিয়ম কিন্তু আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব, তখন কিন্তু পালানোর রাস্তা পাবে না। আমি হাসি মুখে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। কাল পর্যন্ত যে মানুষটা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো, আজ সে এই পৃথিবীর সবচেয়ে সুখী বর হতে চলেছে। বিয়ের আগের দিন আর গায়ে হলুদের দুষ্টুমিগুলো নিয়ে কি আরও কিছু লিখব? আমাদের জীবনের সবচেয়ে বড় দিনটি শেষ পর্যন্ত এলো। ধুমধাম করে 4 হাত এক হলো। মানুষের জগতের সব নিয়ম মেনে সুমনা, সোহানা এখন আমার অর্ধাঙ্গিনী। বাসর ঘরটা হাসনাহেনা আর রজনীগন্ধার সুবাসে ম করছে, ঠিক যেমনটা ছিল আমাদের প্রথম দেখার রাতে। বাসর রাতের সেই মায়াবী মুহূর্ত। সুমনা লাল বেনারসি পরে বিছানার এক কোণে লাজুক মুখে বসেছিল। আমি যখন ওর কাছে গেলাম, ও ধীর পায়ে এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে চাইল। আমি ত্বরিত গতিতে ওর 2 হাত ধরে ফেললাম। ওকে আলতো করে টেনে তুলে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, একদম নয়, আজ থেকে তোমার স্থান আমার পায়ে নয়, আমার এই বুকে। বলেই আমি ওকে নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। সুমনা আমার বুকের মাঝে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে একটু কেঁদে ফেলল, তবে এ কান্না দুঃখের নয়, পরম প্রাপ্তির। সে আমার বুকে হালকা একটা টোকা দিয়ে আদুরে গলায় বলল, পরীদের দেশ ছেড়ে এই সাধারণ মানুষের বুকে এসে আমি যে শান্তি পাচ্ছি, তা কোনো জাদুতেও ছিল না ইমরান। আমরা অনেক রাত পর্যন্ত গল্প করলাম। বাইরের জানালার ওপাশে সেই তেঁতুল গাছটা আজ আর মৃত নয়, বরং বাতাসের দোলায় যেন আমাদের আশীর্বাদ জানাচ্ছিল। লেখকের পক্ষ থেকে বিদায় বার্তা। প্রিয় পাঠকবৃন্দ, ইমরান আর এক পরীর এই অসম্ভব কিন্তু মায়াবী প্রেমের গল্পটি আজ এখানেই শেষ হল। গল্পের পড়তে পড়তে বাস্তব আর কল্পনার যে মিশেল ছিল, তা আপনাদের কেমন লেগেছে? গল্পটি লেখার সময় বা সাজানোর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বা ভুল হয়ে থাকে, তবে আশা করি আপনারা তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমার এগিয়ে চলার শক্তি। আপনারা এরপর আর কী ধরনের গল্প শুনতে চান? ভৌতিক রহস্য, নাকি কোনো রোমাঞ্চকর বাস্তবধর্মী গল্প, নাকি আরও কোনো পরীর কাহিনী? আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের পছন্দমতো নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। গল্পের সেই স্মৃতি আর ভালোবাসাগুলোকে অন্তরে আগলে রাখুন। আমাদের এই রহস্যময় আর বাস্তবমুখী ভ্রমণের সাথী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বিদায়।